ঢাকা বিশ্ববিদ্যালয় পরাজিত আধিপত্যবাদী শক্তির ফাঁদ থেকে বাঁচতে পুরো বাংলাদেশকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। তিনি বলেন, যখন একটা আধিপত্যবাদী সংস্কৃতি ও রাজনীতি থেকে বের হতে চাইবেন, পরাজিত আধিপত্যবাদী রাজনীতির সঙ্গে যারা জড়িত ছিল তারা কখনো ভালোভাবে নিবে না। তারা আপনাকে নানান রকমভাবে ফাঁদে ফেলার চেষ্টা করবে। সেই ফাঁদটা সম্পর্কে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তাই জুলাই বিপ্লবের পরে মন্দিরগুলো যে ধারণা ও সচেতনতা থেকে আপনারা রক্ষা করেছেন, সেই ধারণা ও সচেতনতা এখন এবং আগামী ১০ বছর অব্যাহত রাখতে হবে। সোমবার রাজধানীর বাংলা একাডেমিতে আমার দেশ পাঠক মেলা আয়োজিত সৃজনশীল রচনা, ছোট গল্প ও কবিতা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। কালচারাল রাজনীতির সামনে যে ভয়াবহ লড়াই আছে সামনে, এই লড়াইটাতে বাংলাদেশ একটা বিপদে পড়বে, বাংলাদেশ একটা বিপন্ন অবস্থায় পড়বে। আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই। ৫ অগস্টের পরে মন্দিরগুলো যে রক্ষা করতে হবে, এটা কি কেউ আপনাদেরকে বলে দিছিল? আপনারা আপনাদের পলিটিক্যাল অ্যাকুমেন্ট ব্যবহার করে বলছেন আই হ্যাভ টু স্টপ ইট। কারণ আপনি জানতেন এই দায় আপনার কাঁধে এসে পড়বে। এই সচেতনতা আমি মনে করি এখনও থাকা জরুরি, এখনও, এবং সামনের আরও ১০ বছর খুবই জরুরি। কারণ মনে রাখবেন, যে কোনো বাংলাদেশে, পৃথিবীর যে কোনো দেশে আপনি যখন একটা হেজিমনিক কালচার বা পলিটিক্স থেকে বের হয়ে আসতে চাইবেন, এই পরাজয় হেজিমনিক পলিটিক্সের সঙ্গে যারা জড়িত তারা কখনো ভালোভাবে নেবে না। তারা আপনাকে নানান রকমভাবে ফাঁদে ফেলার চেষ্টা করবে। সেই ফাঁদটা সম্পর্কে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, আপাত দৃষ্টিতে মনে হয় সংস্কৃতি একটি নিরীহ ব্যাপার, কিন্তু এটা নিরীহ ব্যাপার না, এটা সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমরা এইটা ঠিকঠাক মতো বুঝতে পারি না। ৫৪ বছর আগে থেকেই সংস্কৃতি কিভাবে আমাদের জীবন এবং মৃত্যু নির্ধারণ করে দেয় সেটা এখন আমরা বুঝতে পারছি। সংস্কৃতি নির্ধারণ করে দেয় কিভাবে মানুষ মারা যাবে এবং আরমানরা কতদিন গুম থাকবে। সিনেমা, সাহিত্য, নাটক ও গান নানা কিছুর মধ্য দিয়ে গত ৭০-৮০ বছর ধরে হাই কালচার এবং লো কালচারের একটা ধারণা তৈরি করে রেখেছিল বলে মনে করেন তিনি। তিনি বলেন, এই ধারণাটাই তৈরি করা হয় আপনার ইতিহাস লুট করার মধ্য দিয়ে। জিয়াউর রহমান, খালেদা জিয়া, বিএনপি ও জামায়াত হাই কালচার না, কোনো ইসলামিক রাজনৈতিক দল হাই কালচার না। আর এই কালচারের মাধ্যমে এমনভাবে ঘৃণার রাজনীতি তৈরি করে মধ্যবিত্তের মনকে নিয়ন্ত্রণ করে। যখন ইলিয়াস আলী গুম হয়ে যায়, তখন এই হাই কালচার এবং এই হাই কালচারের নিয়ন্ত্রিত মিডিয়া আপনার মধ্যবিত্ত মনকে বলে তোমার কাঁদার প্রয়োজন নাই, কারণ এটা ইলিয়াস আলী ও বিএনপির ও লো কালচার। একই কথা ব্যারিস্টার আরমানের ক্ষেত্র, মধ্যবিত্ত মনকে এই মিডিয়া বলে তোমার কাঁদার প্রয়োজন নাই, কারণ ও লো কালচার, ও জামাতে ইসলামের নেতার ছেলে। এই যে আমরা হাই কালচার এবং লো কালচারের ধারণা তৈরি করে মানুষের মৃত্যু জাস্টিফাই করে দেয় বা মৃত্যুর রাস্তা তৈরি করে দেয়, এটা ডেঞ্জারাস। এটা শুধু ইসলামের ক্ষেত্রে না, আমি সকল ক্ষেত্রে বলছি। মানে আপনি একটা মতাদর্শে বিশ্বাস করলে অন্য মতাদর্শকে একদমই বাতিলযোগ্য করেন, এইটা হচ্ছে কালচারের রাজনীতি। শাহবাগ নিয়ে এই উপদেষ্টা বলেন, আমি শাহবাগে এসে দেখলাম যে এখানে পূজা নিয়ে কথা বলা যাবে, বড়দিন নিয়েও কথা বলা যাবে, বৌদ্ধ পূর্ণিমা নিয়েও কথা বলা যাবে, কিন্তু আপনি যদি ঈদ ও শবে বরাত অর্থাৎ ইসলাম ধর্মের কিছু নিয়ে কোনো কথা বলেন, তাহলে আপনি খ্যাত, ইউ আর নট কালচার্ড এনাফ। শাহবাগে এসে দেখলাম যে এখানে পূজা নিয়ে কথা বলা যাবে, বড়দিন নিয়েও কথা বলা যাবে, বৌদ্ধ পূর্ণিমা নিয়ে বলা যাবে, কিন্তু আপনি যদি ঈদ নিয়ে বলেন, শবে বরাত নিয়ে বলেন, তাহলে আপনি খ্যাত, ইউ আর নট কালচার্ড এনাফ। এখন আমি তো ভাই শাহবাগে এসে মাত্র একটা তরুণ ছেলে, আমি বুঝলাম যে এখানের ভাও বুঝে আমি চুপ হয়ে যেতে হবে। ফলে শবে বরাত এবং ঈদ আসলে আমি আর কোনো আওয়াজ দিতাম না, তখন আমি নাগালপাড়ায় আমার সময় কাটাতাম। রাজনৈতিক লড়াইয়ে জিততে হলে আগে সাংস্কৃতিক লড়াইয়ে জিততে হবে বলে মনে করেন অনুষ্ঠানের সভাপতি ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, সাংস্কৃতিক ন্যারেটিভে পরাজিত হলে রাজনৈতিক লড়াইয়ে জয়লাভ করা কঠিন হয়ে পড়ে। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে আমরা একই অবস্থা দেখেছি, তবে অতি সম্প্রতি মহান জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম এই সাংস্কৃতিক লড়াইয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তারা ভারতীয় আধিপত্য ও ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছে।
কারণ তাদের মধ্যে অজান্তেই একটা বিরাট সাংস্কৃতিক পরিবর্তন হয়ে গেছে। গত 15 বছর তাদের মাথায় বিজাতীয় সংস্কৃতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও আমাদের স্মার্ট তরুণ প্রজন্ম তা প্রত্যাখ্যান করেছে এবং আমাদের প্রকৃত সংস্কৃতিকে চিনতে পেরেছে। তারা আমাদের একটি নতুন বাংলাদেশ উপহার দেবে বলে আমি খুবই আশাবাদী। রাজনৈতিক লড়াইয়ে যদি জিততে হয়, আগে সাংস্কৃতিক লড়াইতে জিততে হবে। আপনি যদি সাংস্কৃতিক ন্যারেটিভে পরাজিত হন, তাহলে রাজনৈতিক লড়াইতে আপনার জয়লাভ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, যেটা বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আমরা দেখতে পেয়েছি একই অবস্থা। এবং অতি সম্প্রতি আমরা এই সাংস্কৃতিক লড়াইতে আমরা বোধহয় মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি, এবং এটাও বোধহয় সম্ভব হয়েছে প্রধানত আমাদের মহান জুলাই বিপ্লবের মাধ্যমে। আমাদের যে ইয়াং জেনারেশন জীবন দিয়েছে, তারা ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় হেজিমনিকে চ্যালেঞ্জ করেছে, ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছে। কারণ আশ্চর্যজনকভাবে তাদের মধ্যে একটা বিরাট সাংস্কৃতিক পরিবর্তন হয়ে গেছে আমাদের অজান্তেই। এই জন্য বলছি যে ফ্যাসিবাদের 15 বছরে তাদেরকে চেষ্টা করা হয়েছিল বিজাতীয় সংস্কৃতি তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমাদের ইয়াং জেনারেশন এতটাই স্মার্ট, সেই বিজাতীয় সংস্কৃতিকে তারা প্রত্যাখ্যান করেছে। তাদের ব্রেনে অ্যাকসেপ্টই করেনি, হার্ড ডিস্কে নেয় নাই এই সংস্কৃতি। তারা আমাদের প্রকৃত সংস্কৃতিতে তারা চিনতে পেরেছে এবং এই সংস্কৃতি দিয়েই তারা লড়াই করেছে। শরীফ ওসমান হাদী সাংস্কৃতিক লড়াই বুঝতেন বলেই কালচারাল সেন্টার করার উদ্যোগ নিয়েছিলেন বলে জানান আমার দেশ সম্পাদক। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে ইতিহাস ও সাহিত্য চর্চার দিকে ঠেলে দেওয়া, যাতে একটি ইতিহাস সচেতন জাতি গড়ে ওঠে। আমাদের যাত্রা অনেক দীর্ঘ। জুলাই বিপ্লবে পরাজিত সাংস্কৃতিক গোষ্ঠী এই পরাজয় সহজে মেনে নেবে না এবং তারা তাদের হারানো সাম্রাজ্য আবার দখলের চেষ্টা করবে। আমাদের বিজয়কে ধরে রাখতে হলে আমাদের সাহিত্য, সঙ্গীত, বই পড়া ও লেখার মতো সাংস্কৃতিক চর্চা চালিয়ে যেতে হবে। শরীফ ওসমান হাদী সে সাংস্কৃতিক লড়াইটা বুঝতো, এই জন্যে সে একটা কালচারাল সেন্টার করার উদ্যোগ নিয়েছিল। তো যে কথাটা আমি বলতে চাচ্ছি, তো এই লড়াইটা বোঝার জন্যে আজকের এই ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠানটা আমরা কেন করেছি? আমরা আমাদের ইয়াং জেনারেশনকে আমরা একটা ইতিহাস চর্চা, সাহিত্য চর্চার দিকে ঠেলে দিতে চাচ্ছি। ইতিহাস চর্চা এই জন্য বললাম যে আজকের এই যে অনুষ্ঠানটা, এর একটা কিন্তু সাবজেক্ট আছে, ৭৪-এর দুর্ভিক্ষ। তার মানে একটা ইতিহাস সচেতন জাতি গড়ে উঠুক, এটাই আমরা চাচ্ছি। ইতিহাস সচেতন জাতি গড়ে উঠতে হলে ইতিহাস চর্চা করে যেতে হবে। তো আজকে যারা এই প্রতিযোগিতায় যারা করেছেন এবং বিজয়ী হয়েছেন, যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। এবং যারা বিজয়ী হয়েছেন তাদেরকে ডবল অভিনন্দন, ডবল ধন্যবাদ। কিন্তু এই কাজটি তারা যে করেছেন, এত সিরিয়াসলি করেছেন, এই জন্যে আমি খুব আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে। আমাদের ইয়াং জেনারেশনের জন্য আমি খুবই আশাবাদী যে এরা আমাদেরকে একটা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দেবে। আমার দেশের নির্বাহী সম্পাদক আবদাল আহমদ বলেন, আমাদের প্রকৃত ইতিহাস, ঐতিহ্য জানতে হলে অবশ্যই এসব বিষয় পড়তে হবে। বাংলাদেশের সপক্ষে শক্তির আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের এবং জুলাই শহীদদের বীরত্বপূর্ণ ভূমিকা সমৃদ্ধ বই পড়তে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আমার দেশ পাঠক মেলার সভাপতি সাজ্জাদ ইউনুস বলেন, আমাদের পাঠক মেলার এখন মূল কাজ হলো সাংস্কৃতিক লড়াইয়ের জন্য নিজেকে তৈরি করা। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।